নীল চিরকুট পর্ব 25। লেখিকা নৌসিন আহমেদ রোদেলা। আমি আছি আপনাদের সাথে, নৌসিন পারভিন। নম্রতা নীরা সিট নোট কালেক্ট করে লাইব্রেরি থেকে যখন বের হলো তখন বাজে দুপুর 2টো। দুজনের শরীরই তখন ক্লান্ত অবিশ্রান্ত। নীরা অস্বস্তি নিয়ে বিড়বিড় করলো, অনন্তর কোনো খবর পাওয়া গেল না? না। নম্রতা উদাস কণ্ঠে বলল, পাওয়া গেল না তো? এখন তো ফোনও বন্ধ দেখাচ্ছে। চিন্তা করিস না, নাদিম রঞ্জন খুঁজছে, পেয়ে যাবে। নীরা উত্তর দিল না, অতি সন্তর্পণে দীর্ঘশ্বাস ফেলল। প্রসঙ্গ পাল্টাতে বলল, তোর পত্রপ্রেমিকের কথা কি ভাবলি? পত্রপ্রেমিক শব্দটা শুনতেই ভেতর বাহির নেচে উঠল নম্রতার। চোখ দুটো চকচক করে উঠল। নীরা আবারও বলল, বিলিভ মি দোস্ত, ডক্টর আরফান তোর পত্রপ্রেমিক, তা আমার এখনও বিশ্বাস হচ্ছে না। এই লোকের পক্ষে চিঠিপত্র লেখা আদৌ সম্ভব? নম্রতা জবাব দিল না। আরফানের কথাটা মনে হতেই মন খারাপ লাগছে তার। আরফান আর সেই দুজনকে তার দুই মেরুর মানুষ বলে মনে হচ্ছে। সে তো চিঠিতে অতটাও গম্ভীর ছিল না, তবে আরফান এত গম্ভীর কেন? বাকিটা পথ দুজনেই কেউই তেমন কথা বলল না। ক্যান্টিনে পৌঁছে হালকা কিছু অর্ডার করতেই কোথা থেকে উড়ে এলো নাদিম। চিরপরিচিতি গিটারটা এখনও ঝুলছে কাঁধে, গায়ে থাকা বাদামি শার্টটা ঘামে লেপ্টে আছে বুকে। নম্রতার মুখোমুখি একটা চেয়ার টেনে ধুম করে বসে পড়ল নাদিম। তার পাশে বসে ক্লান্ত রঞ্জন। ছোঁয়া এলো আরও 10-15 মিনিট পর। হাত ভর্তি বই নিয়ে টালমাটাল পায়ে টেবিলের সামনে দাঁড়ালো সে। বিস্তর সরল হাসি নিয়ে বলল, নীলক্ষেত থেকে কিনে আনলাম এগুলো, যখন যে পড়ে শেষ করব সব। কখন যে পড়ে শেষ করব সব। ছোঁয়ার কথা জবাবে কেউ কিছু বলল না। ছোঁয়ার এই অসভ্যটা এটা এখানে অভ্যাস হবে হয়তো, মেবি। ছোঁয়ার এই অভ্যাসটা পুরনো। পরীক্ষার আগে আগে স্যারের হাতে টেবিলে মুখে যত বই নাম শুনেছে বা দেখেছে সব কিনে এনে টেবিলে বোঝাই করা তার স্বভাব। তারপর রাত দিন এক করে একটা বইও শেষ করতে না পেরে ডিপ্রেশনে চলে যাওয়াটাও তার অন্যতম স্বভাব। নাদিম মুখে এসে যাওয়া কথাগুলো গিলে নিয়ে খাবার অর্ডার করতে গেল। সারাদিন ব্যস্ততায় এক মুঠো ভাত খাওয়াও সময় হয়নি তার। ট্রে ভর্তি ভাত, আলু ভর্তা আর ডাল এনেই ব্যস্ত ভঙ্গিতে খেতে শুরু করলো সে। রঞ্জন ধীরস্থির নিজের প্লেটটা এগিয়ে নিল। টানা 10 মিনিট বিনা বাক্য বয়ে খেয়ে চলল নাদিম। তারপর হুট করেই বলল, তোর ওই ধাক্কা আরফানকে দেখলাম রে নমু, তোগো মধ্যে প্রেম পীড়িত হইয়া গেল না তো আবার? নাদিমের কথায় চমকে উঠল নম্রতা। টেবিলের ওপর ঝুঁকে কপাল কুঁচকালো। দেখলি? কোথায় দেখলি ওকে? নম্রতা উৎসাহে অবাক হলো নাদিম। সন্ধিয়ান দৃষ্টিতে তাকালো। কোথায় আবার? ভার্সিটিতেই তো দেখলাম, আমাদের ডিপার্টমেন্ট থেকে বের হলো। ওই টাকলা স্যারও ছিল সাথে। নম্রতার মনে দুমুখ অনুভূতির জোয়ার ছুটল। আরফান তার খুঁজেই হয়তো এসেছিল, এমন ভাবনায় খুশি হয়ে উঠল মন। পরবর্তী অদ্ভুত এক অস্বস্তি দানা বাঁধল বুকে। নম্রতার ভাবের এই পরিবর্তন চোখ এড়ালো না নাদিমের। খাওয়া থামিয়ে কপাল কুঁচকে তাকালো। সন্ধিয়ান কণ্ঠে বলল, তোর ভাবভঙ্গি তো সুবিধার মনে হচ্ছে না রে মামা। কাহিনী কি? এমনে তো ডাক্তারের নাম শুনেই চিরিক মাইরা উঠতি। আজ আবহাওয়া এত ঠান্ডা কেন? নাদিমের কথায় অত্যন্ত ভাবুক কণ্ঠ প্রশ্ন করল ছোঁয়া। গেস গাইস, হোয়াট ইজ চিরিক? চিরিকটা কি? যাই হোক, ছোঁয়ার কথায় মেজাজ চটে গেল নাদিমের। ভীষণ বিরক্তি নিয়ে বলল, তুই আবারও আমার মান্ধাতার আমলের মেজাজটা খিচড়ে দিলি বাল। দেখ, আমি আজকে বিরাট সিরিয়াস। এই সিরিয়াস মেজাজটা খিচড়ে দিলে তোর খবর আছে। স্ট্রেঞ্জ, আমি আবার কি করলাম? আই ওয়াজ জাস্ট আস্কিং। তোর আস্কিংয়ের ... মেবি ওখানে গালাগালি করছিল হয়তো। নাদিমকে কথা শেষ করতে না দিয়েই বিরক্তির শেষ তুলল নম্রতা। বিরক্ত হয়ে বলল, আহ থামবি তোরা? ডক্টর আরফান এখানে কেন এসেছিল সেটা বল। নাদিম চোখ ছোট ছোট করে বলল, তুই আগে তোর কাহিনী বল। ওই ধাক্কা আরফানের জন্য তোর এত নৃত্য করার
কারণ কি? হুম হুম কথাটা বলে ভ্রু নাচালো নাদিম। নম্রতা আমতা আমতা করে কিছু বলার প্রস্তুতি নিতেই পাশ থেকে বিরল কণ্ঠে বলে উঠল নীরা, ওর জন্য নৃত্য করবে না তো কার জন্য করবে? ওই ধাক্কা ধাক্কি তাহার পত্রপ্রেমিক মামা। নাদিম নীরার কথাতে বিন্দুমাত্র গুরুত্ব না দিয়ে বলল, কি পত্রপ্রেমিক বলতে? নীরা ভাবলেশহীন কণ্ঠে বলল, যে প্রেমিক পত্রের মাধ্যমে প্রেম করে তাকে পত্রপ্রেমিক বলে। নীরার কথা বলার ভঙ্গি ভাবলেশহীন হলেও বাকিদের চোখ চড়ক গাছ। কয়েক মিনিট কেউ কোনো কথা বলতে পারল না। নাদিম আবার খাবার মুখে তুলতে ভুলে গেল। তারপর নিতান্তই তাচ্ছিল্যের সাথে বলল, আজাইরা, আমি জিন্দেগিতে বিশ্বাস করি না, এটাও সম্ভব? নীরা বিরক্ত হয়ে বলল, আমারও বিশ্বাস করতে বেগ পেতে হয়েছিল, কিন্তু সত্যিটা তাই। রঞ্জন বলল, এই ছোট ছোট ঘটনাগুলো কি তবে নিতান্তই কাকতালীয়? এত কাকতালীয় ঘটনাও পৃথিবীতে ঘটে? আশ্চর্য! ঘটবে না কেন? আমার কি মনে হয় জানিস, দ্য হোল ওয়ার্ল্ড ইজ এ ফেয়ার অফ কনসিডেন্স। আমাদের বেঁচে থাকাটাও বোধহয় একটা কাকতালীয় ব্যাপার। ছোঁয়ার কথায় সরু চোখে তাকালো নাদিম, তবে কোনোরূপ ধমকাধমকি না করে অবিশ্বাসী কণ্ঠে বলল, তোরা মাইয়ারা দেখি হেব্বি চালু। চিঠি চিঠি খেলেও রাঘব বোয়াল ক্যাচ করে ফেলছিস। মাই গড, আমি চিঠি লিখলে নির্ঘাতেই ছোঁয়ার মতো মাথা পাগল, ছিট খাওড়া, অশিক্ষিত গাইঞ্জাখোর মাইয়া জুটত। ছোঁয়া চেতে উঠে বলল, এই তুই কি আমাকে গালি দিচ্ছিস? হুয়াই আর ইউ ইনসাল্টিং মি? নাদিম আর ছোঁয়ার কথা কাটাকাটি মাঝপথেই ফোন এলো রঞ্জনের। ফোনে কথা বলা শেষ স্তম্ভ হয়ে বসে রইল সবাই। রঞ্জনের ফ্যাকাশে মুখ দেখে ভেতর ভেতর খানিকটা চিন্তিত হলেও বরাবরের মতো ড্যাম কেয়ার ভাব নিয়ে প্রশ্ন ছুড়ল নাদিম, কি হয়েছে? ফোনে কথা বইলাই এমন মটকা মারলি কেন? রঞ্জন নাদিমের দিকে তাকালো, বার কয়েক ঢোক গিলে নিয়ে অত্যন্ত শুকনো কণ্ঠে বলল, অনন্ত হাসপাতালে। এই দুটো শব্দেই হাত পা অসাড় হয়ে এলো নীরার। বাকিরাও শব্দ অবিশ্বাস নিয়ে চেয়ে রইল রঞ্জনের মুখপানে। সবসময় কুল থাকা নাদিমের কপালেও দেখা দিল মৃদু ঘাম। স্পষ্ট কণ্ঠটা একটু কেঁপে উঠল তার। কোন হাসপাতাল? মেডিকেল। কাউকে কিছু বলতে হলো না, বুঝিয়ে দিতে হলো না। 5 জোড়া পা কোনো আলাপচারিতা ছাড়াই দৌড়ে বেরিয়ে গেল হাসপাতালের উদ্দেশ্যে। টেবিলে পড়ে রইল আধ খাওয়া খাবার, পরীক্ষার নোট, ছোঁয়ার এক গাদা বই, গরমের জন্য খুলে রাখা নাদিমের জুতো, জোড়াও হবে, এখানে জুড়ো আছে। ক্যান্টিনের বাকি মানুষগুলো বিস্ময় নিয়ে খেয়াল করলো 5 জন যুবক যুবতী দিক বিদিক ছুটে চলেছে। চোখে মুখে তাদের একই দ্রুতি, একই ভয়। প্রচণ্ড মেজাজ খারাপ নিয়ে রোগীর সামনে বসে আছে আরফান। মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আজ আর রোগী দেখবে না, এটাই শেষ। তারপর সোজা বাড়ি। শারীরিক পরিশ্রম, মানসিক চাপ সব মিলিয়ে কেমন দমবন্ধ লাগছে তার। এভাবে আসলে বাঁচা যায় না। রোগীর সব কথা ঠিকঠাক না শুনলেই কাগজ টেনে প্রেসক্রিপশন লিখল আরফান। প্রেসক্রিপশনে এগিয়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, এই মেডিসিনগুলো 1 সপ্তাহ ঠিকঠাক খান, 1 সপ্তাহ পর আবার আসবেন। আরফানের কাট কথায় নতুন করে কিছু বলার সাহস পেল না আগন্তুক। প্রেসক্রিপশনটা হাতে নিয়ে মাথা হেলিয়ে সম্মতি জানালো, তারপর ধীর পায়ে বেরিয়ে গেল। আরফান ডান হাতে কপাল চেপে চেয়ারে ঠেস দিয়ে বসলো। বিরক্তি আর রাগের মাথাটা ধপধপ করছে তার। পুরো পৃথিবীকে ভেঙে গুঁড়িয়ে ফেলতে ইচ্ছে করছে। বিয়ে করছে মানে কি? মন চাইলো আর বিয়ে করে ফেললো? বিয়ে কি মামার বাড়ির মোয়া? বিয়ের আনন্দে আরফানের সাথে 5 মিনিটের জন্য কথা বলতে পারছে না। আরফানকে এই মারপ্যাচ, এই মানসিক অশান্তি রেখে কিভাবে বিয়ে করে ফেলতে পারে সে? সব কিছু এত সোজা? দরকার পড়লে কিডন্যাপ করে হাত পা বেঁধে সামনে বসিয়ে রাখবে। এই ধাঁধা থেকে মুক্তি না দিয়ে যাবে কোথায় এই মেয়ে? আরফান যা ভাবছে তাই যদি হয় তাহলে তো সারা জীবনেও ছাড়বে না তাকে। তাহলে না চাইলে জোর করে রাখবে, থাকতে না চাইলে জোর করে রাখবে। আরফান চোয়াল শক্ত রেখেই ঘড়ির দিকে তাকালো। 4:20। চেয়ার থেকে উঠে গিয়ে বের হওয়ার জন্য প্রস্তুতি নিতেই দরজায় কড়া নাড়ল। আরফান ফিরে তাকাতেই দরজা ঠেলে ভেতরে ঢুকলো ওয়ার্ড বয়। আরফানের কপাল কুঁচকে এলো। ভ্রু বাঁকিয়ে তেতো মুখে বলল, কিছু বলবে? ওয়ার্ড বয় মুখ কাঁচুমাচু করে বলল, স্যার, এমার্জেন্সি একটা পেশেন্ট 2 ঘন্টা আগে কেবিনে দেওয়া হয়েছে। তো? আরফানের থমথমে মুখ দেখে বাকিটা বলার ভরসা পেল না ওয়ার্ড বয়। বার কয়েক ঢোক গিলে বলল, জি স্যার, আসলে ...
আরফান ধীরে অথচ শক্ত কণ্ঠে বলল, যা বলার স্পষ্ট বলো, কি বলতে চাও? রোগীর বাড়ির লোকরা ভীষণ হল্লা করছে। কেবিনে দেওয়ার পর আর কোনো ডাক্তার দেখেনি তাকে। আপনি যদি একটু দেখতেন। মুনতাসির স্যার আপনার কথাই বলে গিয়েছেন। আরফান মাত্রাতিরিক্ত বিরক্তি হয়ে বলল, বলে গিয়েছে মানে কি? এখন কি আমার ডিউটি? উনি নিজের ডিউটিটাও ঠিকমতো করতে পারেন না, আর আমি কেন? হাসপাতালের সব ডাক্তার কি মারা গিয়েছেন? ওয়ার্ড বয়ের মুখ ইতিমধ্যেই ফ্যাকাশে হয়ে গিয়েছিল। সবসময় শান্ত ও রাগহীন মানুষের কণ্ঠে স্পষ্ট রাগ ঝরতে দেখে আতঙ্কের অস্থির হয়ে উঠছে সে। আরফান খুব দ্রুত সামলে নিল নিজেকে। দুপুরের পর সে কিছুতেই রাগ কন্ট্রোল রাখতে পারছে নাও। হুটহাট রেগে যাচ্ছে, আর রেগে গেলেই সামনের মানুষগুলোকে কঠিন কিছু কথা শোনাতে ইচ্ছে করছে। আরফান গাল ফুলিয়ে শ্বাস নিয়ে মৃদু কণ্ঠে বলল, তুমি যাও, আমি আসছি। ওয়ার্ড বয় যেন দেহে প্রাণ পেল। অনুমতি পেয়েই একরকম ছুটে বেরিয়ে গেল রুম থেকে। আরফান তপ্ত দীর্ঘশ্বাস ফেলে স্টেথোস্কোপ হাতে বেরিয়ে গেল। নির্দিষ্ট কেবিনের দিকে হাঁটতে হাঁটতে তার মনে হলো চিকিৎসকের মতো বিশ্রী পেশা পৃথিবীতে দ্বিতীয়টি নেই। আর এই মুহূর্তে নিজের পেশার প্রতি প্রচণ্ড রকম বিরক্ত সে। নির্দিষ্ট কেবিনের সামনে এসেই হঠাৎ থমকে গেল আরফানের পা। করিডোরের চেয়ারে বসে থাকা চিন্তারক্ত মেয়েটিকে দেখে কপালে থাকা বিরক্তির ভাঁজগুলো মিলিয়ে গেল মুহূর্তেই। বুকে জুড়ে ঠান্ডা পরশ বয়ে গেল। টকবক করতে থাকা রাগগুলো কেমন থিতিয়ে গেল। চোখের দৃষ্টি এক মুহূর্তে বিলম্ব না করে স্থির হয়ে গেল মেয়েটির পায়ে। কিন্তু হায়, মেয়েটির পা জোড়া ঢেকে আছে কালো কাপড়ের নান্দনিক জুতোয়। আরফান হতাশ চোখে চেয়ে রইল জুতোই ঢাকা পা জোড়ার দিকে। নম্রতা দুই হাতে কপাল চেপে বসেছিল। ষষ্ঠ ইন্দ্রিয় দেওয়া সতর্ক বার্তায় চোখ তুলে তাকাতেই চমকে উঠল। আরফানকে নিবিষ্ট চোখে জুতো জোড়ার দিকে তাকিয়ে থাকতে দেখে কিছুটা অস্বস্তি বোধ করল সে। কিছুক্ষণ কাঁচুমাচু করে এখান থেকে সরে যাওয়ার জন্য উঠে দাঁড়াতে চোখ তুলে তাকালো আরফান। তার গম্ভীর শান্ত কণ্ঠে এবার খানিক চঞ্চলতায় খেলে গেল। আপনি না বিয়ের শপিংয়ে যান? তাহলে এখানে কি প্রয়োজন তাই? ভেতরে কে? আপনার পেশেন্ট? নম্রতা মুখ কালো করে বলল, আমার ফ্রেন্ড। আরফান ভিন্ন ভঙ্গিতে ভ্রু নাচিয়ে বলল, ওহ। এটুকু বলে থামলো আরফান। পকেটে হাত ঢুকিয়ে সোজা হয়ে দাঁড়ালো। এদিক ওদিক দৃষ্টি ফিরিয়ে ছোট্ট শ্বাস ফেলল। ঘাড়টা হালকা কাত করে বলল, কতক্ষণ থাকছেন? নম্রতা মুখ গুম করে উত্তর দিল, জানি না। আরফান অদ্ভুত কর্তৃত্বের স্বরে বলল, আমি না ফেরা পর্যন্ত এখানে থাকবেন। কথা আছে। আমি আপনার ফ্রেন্ডকে দেখে আসছি। ফিরে এসে না পেলে খবর আছে। আরফানের মৃদু ধমকিতে চেয়ার জুড়ে পড়ার জোগাড় নম্রতার। পাশে বসে থাকা ছোঁয়া চশমার উপর দিয়ে চোখ বড় বড় করে চেয়ে রইল। আরফান যখন কেবিনের দরজা ঠেলে ভেতরে ঢুকলো, আরফানের লোমস পুরুষালী হাত, ওই স্নিগ্ধ গম্ভীর মুখখানা দেখে নম্রতার প্রথমবারের মতো মনে হলো লোকটা দেখতে ততটাও খারাপ নয়, বরং অদ্ভুত সুন্দর, ভীষণ সুন্দর। এই পর্যন্ত ছিল নীল চিরকুট পর্ব 25। পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যানেলেই চোখ রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।